ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতি ব্রাজিলে স্বাগতম। রপ্তানিকারকদের জন্য এটা যেমন বিশাল সুযোগের একটা জায়গা, তেমনি আবার কুখ্যাত জটিল একটা বাজারও বটে। তো চলুন আজ এক্সপ্লোর করি এই দুর্গের মতো কঠিন বাজারে ঢোকার রাস্তাটা ঠিক কী। শুরুতেই চলুন একটা অবাক করা তথ্য দেখি। ব্রাজিল বাংলাদেশে রপ্তানি করে প্রায় $2.7 বিলিয়ন পণ্য, আর উল্টো দিকে বাংলাদেশ ব্রাজিলে রপ্তানি করে কত? মাত্র $175 মিলিয়ন মতো। মানে পার্থক্যটা একবার ভাবুন। এই যে বিশাল একটা বাণিজ্য ঘাটতি, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে এক বিরাট সুযোগ যা আমরা এখনও ঠিকভাবে কাজে লাগাতে পারিনি। তো আসল প্রশ্নটা হলো, ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় এই অর্থনীতিতে ব্যবসা করাটা আখির এত কঠিন কেন? কী সেই কারণ? চলুন এই ধাঁধার উত্তরটাই আজ আমরা ধাপে ধাপে খুঁজে বের করার চেষ্টা করি। ব্রাজিলের বাজারে ঢোকার পথে প্রথম আর সবচেয়ে বড় যে বাধাটা আসে, সেটা হলো এর অসম্ভব জটিল আর একটার ওপর আরেকটা চাপানো কর ব্যবস্থা। মানে ব্যাপারটা শুধু সাধারণ আমদানি শুল্কের মধ্যেই সীমাবদ্ধ না। আচ্ছা, ব্রাজিলের এই কর ব্যবস্থাটা না বেশ অদ্ভুত। এটাকে বলা হয় ট্যাক্স ক্যাসকেড। মানে কি? মানে হলো এখানে একটার ওপর আরেকটা ট্যাক্স বসতেই থাকে। ধরুন, একটা পণ্যের দামের ওপর প্রথমে আমদানি শুল্ক বসল, এরপর ওই শুল্কসহ যে দামটা হলো তার ওপর আবার বসবে আরেকটা ট্যাক্স। এভাবেই স্তরে স্তরে ট্যাক্স যোগ হতে হতে পণ্যের দামটা শেষে গিয়ে অনেক বেড়ে যায়। একটা চক্রবৃদ্ধির সুদের মতো ব্যাপার, বুঝলেন তো? এর মানে কি দাঁড়ালো? এর মানে হল, ঠিকঠাক পরিকল্পনা না করলে একজন রপ্তানিকারকের পণ্যের দাম ব্রাজিলের ভোক্তার কাছে পৌঁছাতে পৌঁছাতে দ্বিগুণেরও বেশি হয়ে যেতে পারে। ভাবা যায়? আর এই করের হার কিন্তু সব পণ্যের জন্য একরকম না। যেমন ধরুন, টেক্সটাইল বা পোশাকের উপর শুল্কের হার প্রায় 20% পর্যন্ত হতে পারে। বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য এটা জানা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। আচ্ছা, ধরুন একজন রপ্তানিকারক এই জটিল করের হিসাবটা বুঝে ফেললেন, কিন্তু গল্প এখানেই শেষ না। এরপর তাকে আর একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সেটা হলো নন ট্যারিফ বাধা, মানে করের বাইরের সব নিয়মকানুনের গোলকধাঁধা। এই পরিসংখ্যানটা কিন্তু চমকে দেওয়ার মতো। ব্রাজিলে আমদানি হওয়া প্রায় 10টা পণ্যের মধ্যে 9টাকেই কোনো না কোনো নন ট্যারিফ বাধার মুখে পড়তে হয়। মানে প্রায় সব পণ্যকেই এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এই যে লুকানো দেয়ালের কথা বলছি, এগুলো কি? এগুলো হলো বিভিন্ন সার্টিফিকেট, স্বাস্থ্য ছাড়পত্র কিংবা পণ্যের প্যাকেজিং আর লেবেলিংয়ের কঠোর সব নিয়ম। যে কোনো সময় অপ্রত্যাশিতভাবে এসব কারণে কিন্তু একটা পুরো চালান আটকে যেতে পারে। তো এতক্ষণ তো আমরা শুধু সমস্যা নিয়েই কথা বললাম, তবে আশার কথা হলো ব্রাজিল কিন্তু এখন এই বাধাগুলো সরানোর জন্য বেশ কিছু দারুণ পদক্ষেপ নিচ্ছে। খেলাটা কিন্তু এখন পাল্টাচ্ছে। দেখুন, ডিজিটালাইজেশনের কি দারুণ প্রভাব। ব্রাজিল তাদের রপ্তানি প্রক্রিয়া শেষ করার সময়কে 2/3 বেশি কমিয়ে এনেছে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আগে যেখানে প্রায় 13 দিন লেগে যেত, এখন সেই কাজটা মাত্র 4.5 দিনেই হয়ে যাচ্ছে। প্রযুক্তি এখানে পুরো সিস্টেমটাকেই সহজ করে দিচ্ছে। আগে যেখানে 1 ডজনেরও বেশি সরকারি সংস্থার কাছে দৌড়াতে হতো, এখন সেই সব কাজ একটা মাত্র অনলাইন প্ল্যাটফর্মেই হয়ে যাচ্ছে। ফলে পুরো প্রক্রিয়াটা এখন অনেক দ্রুত আর স্বচ্ছ। এখন প্রশ্ন হলো, এই যে বাকি জটিলতাগুলো রয়ে গেছে, সেগুলো পার হতে রপ্তানিকারকদের কে সাহায্য করবে? ঠিক এখানেই এগিয়ে আসে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, সংক্ষেপে BBCIIs। এই কথাটাতেই BBCI-এর মূল উদ্দেশ্যটা পরিষ্কার বোঝা যায়। তাদের প্রধান লক্ষ্যই হল নেটওয়ার্কিং, অ্যাডভোকেসি আর সঠিক তথ্য দিয়ে দুই দেশের মধ্যেকার বাণিজ্য আর বিনিয়োগকে আরও সহজ করে তোলা। BCCIও কিন্তু বেশ কিছু দরকারি কাজ করে। যেমন তারা ট্রেড মিশন আয়োজন করে, বাজারের লেটেস্ট সব তথ্য দেয়, আর ব্রাজিলের জটিল নিয়মকানুনগুলো বোঝার জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করে। এগুলো একজন ব্যবসায়ীর জন্য খুবই সহায়ক। BBCI বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য দারুণ সম্ভাবনাময় কিছু খাত চিহ্নিত করেছে। পোশাক, পাট, চামড়া কিংবা ফার্মাসিউটিক্যালসের মতো খাতগুলোতে বাংলাদেশের বিশেষ দক্ষতা আছে এবং ব্রাজিলের বিশাল বাজারে এগুলোর চাহিদাও প্রচুর। বেশ, তাহলে পুরো আলোচনাটাকে এবার এক জায়গায় নিয়ে আসা যাক। সবশেষে রপ্তানিকারকদের জন্য একটা ছোট্ট কিন্তু কাজের অ্যাকশন প্ল্যান দেখে নেওয়া যাক। দেখুন, ব্রাজিলের বাজারে সফল হতে হলে এই 4টা বিষয়ের ওপর ভিত্তি করে একটা পরিষ্কার কৌশল দরকার। 1. কর ব্যবস্থাটা ভালো করে বুঝতে হবে। 2. সব নিয়মকানুন আর সার্টিফিকেশন ঠিকঠাকভাবে মেনে চলতে হবে। 3. BBCI-এর মতো সঠিক পার্টনার খুঁজে বের করতে হবে। আর 4. নিজের পণ্যের বিশেষত্বের ওপর মনোযোগ দিতে হবে। ব্রাজিল যেহেতু ধীরে ধীরে তার দরজা খুলছে আর নিয়মকানুনগুলো সহজ করছে, এখন ভাবার সময় এসেছে এই বিশাল বাজারের সুযোগটা কি,
কোনো ব্যবসার জন্য পরবর্তী বড় পদক্ষেপ হতে পারে? সম্ভাবনাটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, তাই না?